বাইকের এক্সস্টের যেই ক্ল্যাম্পটা ছিল, এই যে এই ক্ল্যাম্পটা ছিল এখান থেকে এটা পুরোপুরি ভেঙে গেছে। আসলে বান্দরবনে ঢুকতে না ঢুকতেই এত সৌন্দর্যতা আমি ভাবি নাই কখনো। এই সৌন্দর্যতা দেখা মনে হইতেছে যে যদি পুরো বান্দরবনটা না ঘুরে যাই, মনে হয় না বাসায় গিয়ে শান্তি পাবো, ঠিক মতো ঘুম হবে। ওয়েলকাম ব্রো, ওয়েলকাম, সৌন্দর্যের জগতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই, আমারে মনে হয় যে পাহাড় ওইখান থেকে আমাকে টানতেছে। মায়ের খাইছে রে, ওর গাড়িটা ধরো নাইমা, ওর গাড়িটা ধরো। এখন সকাল বাজছে হচ্ছে 7:06। বাইজিদ লিংক রোড থেকে ছবি টবি তুলে আমরা আবার রওনা দিছি মিরিঞ্জা ভ্যালির দিকে। আসলে বান্দরবন মিরিঞ্জা ভ্যালি এটা পুরোটাই প্ল্যানিং করতেছি আরও বিগত 2-2.5 মাস আগে থেকে, কিন্তু কোনোভাবেই হয়ে উঠতেছিল না। মাঝখানে আপনারা জানেন যে বান্দরবন 2বারের মতো বন্ধ হয়েছে। বান্দরবন না, থানচি, আলীকদম, ডিম পাহাড় এগুলো বন্ধ হয়েছিল। তো আমাদের মেন টার্গেটই ছিল হচ্ছে ডিম পাহাড়ে টিল নাও যাওয়া যাচ্ছে না। তো বান্দরবনের ক্রেভিংস আটকে রাখতে পারতেছিলাম না, যার কারণে শুধু মিরিঞ্জা ভ্যালিকে উদ্দেশ্য করেই আমরা বের হয়ে গেছি। আশা করি মিরিঞ্জার পাশাপাশি পুরো বান্দরবনের যতটুকু কভার করা যায় করার চেষ্টা করব। আপনারা তো ভিডিওতে দেখবেনই। তো চলুন কথা না বাড়িয়ে বান্দরবনের দিকে যাওয়া যাক। অলরেডি ছবি টবি তুলতে তুলতে অনেক লেট করে ফেলছি আমরা। সবেমাত্র আমরা কর্ণফুলী সেতু পার হয়েছি। এতক্ষণ তো রাইড করতেছিলাম রাতের অন্ধকারে, আর সারা রাত্র না ঘুমিয়ে রাতের অন্ধকারে রাইড করতে করতে এখন ভোরের যেই সূর্য মামা উঠছে, এই সূর্য মামা চোখে অনেক প্যারা দিচ্ছে। আসলে আমরা সারা রাত্র না ঘুমিয়ে রাইড করছি দেখে আমাদের কাছে প্যারা লাগতেছে, আর নয়তো প্রকৃতির যেই ধর্ম সূর্য মামা প্রতিদিন সকালে উঠবে, সে তো তার নিয়মে উঠতেছে। এখন রাইড করতে করতে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ এই রোদের আলোতে রাইড করলে আবার ঠিক হয়ে যাবে। তার সাথে খিদাও লাগছে প্রচুর, সব মিলিয়ে ঘুম আসার মতো একটা অবস্থা। আমাদের এখান থেকে মিরিঞ্জা ভ্যালি এখনো 100+ বাকি আছে, 100 কিলোমিটার প্লাস বাকি। জানি না যেতে যেতে কয়টা বাজে। পটিয়ার পর থেকে কক্সবাজার দিকে যে রোডটা গেছে, এই রোডটা ম্যাক্সিমাম না, সব সময় এই রোডটা পিচ্ছিল থাকে। যার কারণ হচ্ছে কক্সবাজার টেকনাফ থেকে যেই লবণ সরবরাহকারী গাড়িগুলো, ওই গাড়িগুলো থেকে কন্টিনিউয়াসলি এই রাস্তায় লবণাক্ত যে পানি এগুলো পড়তে থাকে, যার কারণে রাস্তাটা শুকনোর সময় পায় না। এই জন্য সব সময় রাস্তাটা পিচ্ছিল থাকে। তাই পটিয়ার পর থেকে কক্সবাজারের রোডে যখন রাইড করবেন অবশ্যই সতর্কতার সহিত রাইড করবেন, কারণ হচ্ছে এইটা একটা সিঙ্গেল ওয়ে রোড। তো এই রোডে আপনার দ্রুতগামী বাসগুলো যখন আসবে আপনি টেরও পাবেন না যদি সতর্ক না থাকেন। তো প্রত্যেকটা মোড়ে মোড়ে সতর্কতার সহিত, যেমন এই যে একটা গাড়ি দেখুন, যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মোড়ে মোড়ে সতর্কতার সহিত রাইড করবেন যাতে বাইক স্কিড না করে। এই ওয়ান ওয়ে রোডে বাইক স্পিড করলে কি হবে এটা একবার কল্পনা করলেই বুঝে যাবেন। আর আমার ক্যামেরার ভিউ একটু হয়তো চেঞ্জ দেখতে পারবেন বারবারে, কারণ হচ্ছে এই ট্যুরে যাওয়ার আগে আমি হেলমেট চেঞ্জ করছি আর মাইক্রোফোনটাও চেঞ্জ করা হয়েছে, যার কারণে হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটা এক এক সময় একটু এক এক রকম থাকতে পারে। এটার জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইউজ করতে করতে। ও একটা স্পিড ব্রেকার। আর এই ট্যুরে আমার অতিরিক্ত একটু প্যারা খাওয়া লাগতেছে, কারণ আমার হচ্ছে 2জন রাইডার এখানে নতুন, যাদের সাথে আগে কখনো ট্যুর করা হয় নাই। ওদেরকে প্রপারলি গাইড করা, কিভাবে কোন রাস্তায় চালানো লাগে, তারপর হচ্ছে এই সিঙ্গেল ওয়ে রোডে কীভাবে চালানো লাগবে, এইসব গাইড করতে করতে একটু প্যারা খাওয়া লাগতেছে। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আসলে একসাথে কয়েকজন মিলে গ্রুপ রাইড করতে করতে এক একজনের রাইডের প্রতি আপনার আলাদা একটা এক্সপিরিয়েন্স চলে আসে, যে আমি কি স্পিডে রাইড করলে
আমার রাইডিং পার্টনার কীভাবে রাইড করবে ওইটার একটা ধারণা থাকে, কিন্তু ট্যুর পার্টনার যদি একেবারেই নতুন হয় এটা নিয়ে একটু প্যারা খাওয়া লাগে। সাতকানিয়ার এদিকে নাস্তা করার পরে আমার বাইকে ছোটোখাটো একটা প্রবলেম হয়ে গেছে। এটা হচ্ছে বাইকের এক্সস্টের যেই ক্ল্যাম্পটা ছিল, এই যে এই ক্ল্যাম্পটা ছিল এখান থেকে এটা পুরোপুরি ভেঙে গেছে। এই জায়গা থেকে ভেঙে ক্ল্যাম্পটা আলাদা হয়ে গেছে। এখন এমনিতেই এটা পুরোটা ক্যালিপারের বাজে অবস্থা হয়ে গেছে রে। কি করবি, ক্যালিপারের বাজে অবস্থা হয়ে গেছে। দেখ যে অ্যাঙ্গেলটা বানানো হবে না, অ্যাঙ্গেলটা একটু এই সাইডে মুভ করে বাহিরের দিকে, যেন এটাতে না লাগে। বাইরের দিকে মুভ করলে আবার হচ্ছে ওই যে কি বলে আন্ডারবেলিও পড়া গেছে। এখন তো আন্ডারবেলির জন্য ওইটাতে প্লাস্টিক পাবি, এটা ক্যালিপার নষ্ট হয়ে গেলে কই পাবি তো? ওইটাই, তুই আর একটাতে বস, এটা সিঙ্গেল রাইড করতে হবে। এখন সকাল 9টায় আবার ঝালাই দোকান খুঁজতে হবে। দোকান খুলছে কিনা আদৌ শিওর না। আসলে ট্যুরে এসা বাইকে এসব প্যারা খাইলে যে কি পরিমাণ বাজে লাগে এটা বলার বাহিরে। এখানে যদি নাস্তা করতে না দাঁড়াইতাম এটা ফলো করা হইতো না, এইভাবেই বাইক চালাইয়া যাইতাম, দেখতাম সর্বশেষ হচ্ছে হয়তো মাঝখান থেকে ছুটে যেত। হ্যাঁ, যখন ওই যে মোটরটা পার করলাম না, হ্যাঁ, আমার কইতেছে যে আওয়াজ হচ্ছে কি যে আওয়াজ আমার চেন থেকে, চেন প্রচুর টাইট হয়ে গেছে চেন। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকায় ঘুরতে এসে একটা বিপদে পড়ে গেলাম। একটু এদিক দিয়ে আসুন ভাই, এটা গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই ক্লামটা এখান থেকে ছুটে গেছে। এখন এরকম কি একটা ক্লাম দিতে পারবেন আমাকে? ক্লাম দেওয়া যাবে, এটা দেওয়া যাবে তো ক্লাম। আচ্ছা, তাই একটা দেওয়া দিতে হবে আর কি। কতক্ষণ সময় লাগবে? এই ধরেন 15 মিনিট। এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা, একটা ক্লাম, একটা মেজারমেন্ট নিয়ে ক্লামটা বানিয়ে দেন। ক্লামটা এদিক দিয়ে একটু ব্যান্ড করতে হইব ভাই, এখান থেকে বানিয়ে একটু ব্যান্ড করে এদিকে আনতে হইব। এটা একটু সামনে আনতে হবে যে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি দেখি এদিক থেকে আবার এটা পড়া যাইতেছে। শিট। এখানে এক লোকাল দোকান থেকে এটা ঠিক করে এনেছি, জাস্ট একটা ক্লাম বানিয়ে এনেছি আর হচ্ছে ঠিক হয়ে গেছে। আসলে সাতকানিয়ার মানুষদের বিহেভিয়ার দেখে আমি সত্যিই অবাক হচ্ছি, কারণ যে হোটেলটাতে একটু আগে নাস্তা করলাম ওই হোটেলের স্টাফ, ম্যানেজার সবার বিহেভিয়ার যথেষ্ট পরিমাণে মার্জিত। এখানেও যে এটা ঠিক করলাম, আমরা নর্মালি এরকম লেদের দোকানে গেলে ওনারা চওড়া ভাড়া দাবি করে বা চওড়া যে কাজের দাম দাবি করে, কিন্তু এখানে উনি তা করে নাই। উনি বললো যে ভাই আপনারা ঘুরতে আসছেন, আপনি আপনার মন মতো দিয়ে দেন, আমার আর কিছু বলার নাই। আসলেই সাতকানিয়ার মানুষদের এরকম বিহেভিয়ার দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ সাতকানিয়াবাসী। এখান থেকে এখন আমরা আবার রেডি হয়ে রওনা দিব মেরিঞ্জার দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে বান্দরবনে ঢুকতে না ঢুকতেই এত সৌন্দর্যতা আমি ভাবি নাই কখনো। এই সৌন্দর্যতা দেখা মনে হইতেছে যে যদি পুরো বান্দরবনটা না ঘুরে যাই মনে হয় না বাসায় গিয়ে শান্তি পাবো, ঠিক মতো ঘুম হবে। এই প্রথমে আসলে আমার বান্দরবন ঢুকা। এর আগে যা ট্যুর দিছি হচ্ছে কক্সবাজার, সাজেক, অন্যান্য এদিকে, কিন্তু বান্দরবন আমার এই ফার্স্ট টাইম, এর আগে কখনো ঢোকা হয় নাই। এখানে সাজেকের মতো যে পাহাড়িরা যেভাবে বাইক চালিয়ে আসে দেখলে সত্যি ভয় লাগে। ও হো ভাই, ওয়েলকাম ব্রো, ওয়েলকাম। সৌন্দর্যের জগতে আপনাকে স্বাগতম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই, আমারে মনে হয় যে পাহাড় ওইখান থেকে আমাকে টানতেছে, মনে হয় যেন পাহাড় আমার জন্য হাত বুলাইয়া দাঁড়ায় আছে, আমি পাহাড়ের বুকে ঝাঁপ দিব এরকম ভাইয়া ফিলিংস। কি ফিলিংস, সারাদিনের যে কষ্ট হয়েছে হ্যাঁ, রাইডিং এর, ক্লান্তি দূর। ক্লান্তি ঘুম সব কিছু দূর, এই এই আপাতত এতটুকুই দেখাই। জোস ভাই জোস। ওর সাইড দিয়ে যাও। আমরা এখন হচ্ছে মিরিঞ্জা ভ্যালির উপরে উঠতেছি, এই হচ্ছে অবস্থা। ওরা আসতে পারবে কিনা? মায়ের খাইছে রে। ওর গাড়িটা ধরো, ওর গাড়িটা ধরো, নাইমা ওর গাড়িটা ধরো। এই আর সাবধানে, পিক আপ মারো, পিক আপ মারো। এই একজন সাফাতরে নামে, সাফাত নাম। হাইটে উঠে যাও, হাইটে উঠে যাও। লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না, হাইটে উঠে যাও। আসলে ভাবছিলাম লাগবে না, কিন্তু পরে উঠে না, আর ধাক্কা দেওয়াই লাগছে। উঠে যাও ভাই, মারাত্মক অফরোডিং এটা। এই সাফাতের সাথে আয় তো, ওর হাঁটতে অসুবিধা। বন্ধু, লাইফের প্রথম সাদেক যখন গেছি তখনও আমি তোরা আমার গাড়ির পিছনে নামিয়ে দিছি, এখনো লাইফের প্রথম মিরিঞ্জাতে আসছি, এখনো আমি তোরা নামিয়ে দিছি, কিছু মনে করিস তো? হ্যাঁ, হাঁটলে ওই যে হচ্ছে মূলত মিরিঞ্জা ভ্যালির ঝুমঘর পয়েন্টগুলো। এখানে একটা বাইক দেখতেছি না, আমরা কি বাইক এনে ভুল করছি নাকি বাইক আনা যায় না? এগুলো তো লোকালদের বাইক। না ভাইয়া, না না, হ্যাঁ রুম দেখতাম। তাবু তাবু কোন জায়গা হবে? মাচাঙ্গে লোকেশনটা দেখা লাগতো ভাইয়া। নামো। পুরা অফরোডিং, পুরা। এই বাইক পরে যাবো, গিয়ারে রাখো। তো এখান থেকে হচ্ছে ঝুমঘর, খালি থাকলে ঝুমঘর বা হচ্ছে তাবু বুকিং করতে হবে। আচ্ছা, মাচাং বলতে যেটা বলতেছেন হচ্ছে এক পাশে ঝুমঘর, এক পাশে তাবু। না ভাই, উপরে তাবু বসবে, ঠিক আছে? হ্যাঁ, নিচে আবার একটা মাচাং বসে আড্ডা দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ওইটাই এরকম সিস্টেম। আচ্ছা, সেম জুম করে আসলে জুম তো করে একটা ওয়াশরুম ভাই, ওয়াশরুম জুম করে তো ওয়াশরুম কমন, হ্যাঁ, জুম করে ওয়াশরুম কমন। মানে সবাই একটা ইউজ করে নাকি? তিনটা আছে, আমার 3-4টা ওয়াশরুম আছে। জুম করে যারা থাকে ওদের আলাদা ওয়াশরুম টশরুম নেই? না ভাই। ও মানে তাবুতে যারা থাকে ওই সেম ক্যাটাগরি। এটা জুম করে খালি নেই, আরে এটা জুম করে ফিরলো। আমরা আসলে প্ল্যানিং করছি গতকালকে দুপুরবেলা। প্ল্যান করছি অন্য কোথাও যাইতে হবে। এই নিচে কি নিচে যেতে হবে। ঠিক আছে ভাই। তো ব্রোজ, এখন সময় হচ্ছে 5:30টার মতো।
আমরা মিরিঞ্জা ভ্যালিতে 2টার দিকে আসছি। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার বাইকে কিছু প্রবলেম ছিল, আর হচ্ছে আমাদের একটা জিক্সার ছিল, ওইটা স্টার্টে একটু প্রবলেম ছিল, যার কারণে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এদিকে এসে ঝুমঘর পাবো কিনা এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, ঝুমঘর বা তাবু পাবো কিনা, কারণ হচ্ছে গতকালকে আসার আগে যেখানে যোগাযোগ করে আসছি ওনারা বলছে যে কোনো ঝুমঘর বা তাবু অ্যাভেলেবেল নাই, এই কারণে একটু টেনশনে ছিলাম। কিন্তু এদিকে আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে ঝুমঘর, প্রচুর পরিমাণে। যেমন আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই, এই যে এই দিকগুলোতে যা যে দেখতেছেন সব ঝুমঘর। তারপরে হচ্ছে এদিকেও হিউজ পরিমাণ ঝুমঘর আছে, এদিকেও। তো এদিকে এসে ঝুমঘর বুকিং নেওয়ার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, ওনারা একটা সিন্ডিকেটের ট্রাই করে, তো এইটাতে ভুলেও পা দিবেন না। আর হচ্ছে এদিকে আসার আগে অবশ্যই মাইন্ড সেট আপ করে আসবেন যে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি, গোসলের পানি, ফোন চার্জ দেওয়ার মতো ইলেকট্রিসিটি, আর হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, এগুলো আপনি এখানে পাবেন না। পাইলে হচ্ছে খুব স্বল্প পরিসরে পাবেন। যেমন হচ্ছে এদিকে সন্ধ্যার দিকে আপনাকে 1.5 ঘন্টা জেনারেটর সাপোর্ট দিবে, এতটুকুই। যেমন জেনারেটর আশেপাশে চালু দেওয়ার শব্দ আমি শুনতে পাচ্ছি। তো এদিকে এসে হচ্ছে ঝুমঘর বুকিং দেওয়া ছাড়া ঝুমঘর পাবেন না, এটা টোটালি একটা ভুল ধারণা। আপনি আসলে অ্যাভেলেবেল ঝুমঘর পাবেন বা হচ্ছে তাঁবুও পাবেন, ওইটা নিয়ে কোনো ইস্যুস নেই। এখানে আপনার 3 বেলা খাবারের ডিমান্ড পুরো মিরিঞ্জা ভ্যালিতেই ডিমান্ড করবে হচ্ছে 750 টাকার মতো। এটা পুরো জায়গাতেই, কেউ কোনো কনসিডার করতে চায় না। আর ঝুমঘরটা আপনারা একটু এদিক সেদিক করে দেখবেন যে কমানো যায় কি না। আর অবশ্যই ঝুমঘর বুকিং করার ক্ষেত্রে বা হচ্ছে ঝুমঘর নেওয়ার ক্ষেত্রে যে দালাল চক্রগুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন। আর এখানে আসার আগে অবশ্যই আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, বা যদি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে অবশ্যই হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন। কারণ হচ্ছে এদিকে যে আর্মি ক্যাম্পে দাঁড়া করায়, ওনারা প্রত্যেকটা ক্যাম্পেই ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এগুলা নিয়ে রাখে। তো এই ছিল আজকে পর্যন্ত, বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে। দেখা হচ্ছে পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন। টাটা, বাই বাই।